কিছু রটছে তা রটনা, যা কিছু ঘটছে তা ঘটনা, রটনাকে এড়িয়ে ঘটনাকে কুড়িয়ে সত্যকে তুলে ধরে দিনমান। বর্তমান 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 বর্তমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। শুরু করতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান বর্তমান। বর্তমান উচ্চ বিলাসী মন সবসময় বিলাসিতা খুঁজে। এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, আমার জীবনে কিছুই পেলাম না। এর ফলাফল কি হয় চলুন দেখি। কেমন আছেন ভাবি? আর থাকা ভাবি, কেন, কি হয়েছে ভাবি? আপনাদেরও কপাল আর আমারও কপাল। আপনার ঘরের ভাই কত ভালো চাকরি করে, আর আমার স্বামী কি একটা চাকরি করে দেখেন, কোনো শখ পূরণ করতে পারি না, ভালো একটা ড্রেসও পরতে পারি না। কেন ভাবি, ভাইয়া তো ভালো চাকরি করে, আর আপনি তো সুন্দর সুন্দর শাড়ি গহনা সবকিছুই পরেন। পরি, তবে আপনার সুইটি ভাবির মতো তো পড়তে পারি না, একটা গহনাও আমার মন মতো হয় না। কেন, আপনি তো আমার চাইতেও ভালো গহনা পরেন। পরি, কিন্তু মিনা ভাবির মতো তো পড়তে পারি না। মিনা ভাবির স্বামী দুবাই থেকে কত ভালো ভালো গহনা এনে দেয়, নতুন নতুন ডিজাইনের। ভাই দুবাই থেকে না আনলেও আপনাকে অনেক সুন্দর সুন্দর গহনা এনে দেয়, যা অনেকেরই নেই। ভাবি, আপনিই বলেন, এই যুগে ভালো একটা গাড়ি না থাকলে সমাজে চলা যায়? মিষ্টি ভাবির বর দেখেন, তাকে দামি ব্র্যান্ডের গাড়ি এনে দেয়, আর প্রতি মাসে নতুন নতুন গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করে দেয়। আমি যদ্দূর জানি আপনাদেরও তো ব্র্যান্ডের গাড়ি আছে ভাবি, যা অনেকেরই নেই। অনেকে তো পায়ে হেঁটে চলাফেরা করে, আর এই আপনাদের মতো উচ্চবিলাসী স্ত্রীদের চাহিদা পূরণ করতে গিয়ে স্বামীরা ঘুষ খায়, দুর্নীতি করে, অবৈধ পথে অর্থ উপার্জন করতে গিয়ে বিপদে পড়ে, দেশের ক্ষতি করে, সমাজে চুরি, ডাকাতি, ঘুষখোর, দুর্নীতি এগুলি বেড়ে যায়। বুঝেছি ভাবি, আপনার সাথে কষ্টের কথা বলাটাই বৃথা। আপনার সাথে কথা বলে আমি শান্তি পাই। উচিত কথা বললে কারোই শান্তি লাগে না ভাবি। জীবনে কোনো কিছুরই গ্যারান্টি নেই, কিন্তু আজকাল অনেকে অনেক কিছুরই গ্যারান্টি দিচ্ছে, আবার এই গ্যারান্টি দিয়েও বিপদে পড়ছে। চলুন দেখি। ভাই জি, ওই টিভি তো দেখলাম, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তো আপনি যে বলছিলেন যে 10 বছরের গ্যারান্টি দিবেন, সেটা ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে। শোনেন, আপনি যদি আমাদের দোকান থেকে একটা টিভি নেন, 10 বছরের ভিতরে এই টিভি যদি কোনো কিছু হয়ে যায়, আপনাকে আমরা একটা নতুন টিভি দেবো, এটা আমাদের গ্যারান্টি। বাস তাইলে ঠিক আছে, তাহলে প্যাক করে। আচ্ছা, আগে আপনার একটু নাম ঠিকানাটা বলুন। আচ্ছা, নাম আমার নাম হায়দার আলী। হায়দার আলী। এই যে, এনেন আপনার গ্যারান্টি কার্ড। এই নেন গ্যারান্টি কার্ড, নতুন টিভি দেন। আরে কি করেন, আমি তো কিছুই বুঝতেছি না। এখন তো বুঝবেনই না। এই গত 2 দিন আগে একটা টিভি নিয়ে নেন দিয়া, হ্যাঁ নিছেন তো? তখন বলছিলেন না 10 বছরের ভিতরে কোনো কিছু হইলে নতুন টিভি দেবেন? হ্যাঁ কইছিলাম, কিন্তু আপনার টিভিতে কি ছবি দেখা যায় না? না তাহলে কি কথা শোনা যায় না? না। টিভিটা কি আনছেন? আর টিভি আনতে পারলে কি আর গ্যারান্টি কার্ড আনতাম? আরে কি উল্টোপাল্টা কথা কন, কিছুই তো বুঝি না। এখন তো বুঝবেনই না। গ্যারান্টি দেওয়ার বেলায় তো ঠিকই গ্যারান্টি দেন। তখন কইছিলেন 10 বছরের ভিতরে টিভির কিছু হইলে নতুন টিভি দেবেন। 10 বছর তো দূরের কথা, 2 দিনের ভিতরে আমার টিভি চুরি হয়ে গেছে। এখন আমার নতুন টিভি দেন। ধর্মিয়া চুরি না হওয়ার গ্যারান্টি দিছি নাকি? অফার দেওয়ার সময় তো ঠিকই দেন, অফারটা বুঝে শুনে দিতে পারেন না? আপনারা অফারটা নেওয়ার সময় একটু বুঝে শুনে নিতে পারেন না? অফার পাইলে তো ঝাপাই পড়েন। কি পাইলাম না পাইলাম একটু দেখে শুনে বুঝে নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। টিভির গ্যারান্টি দিয়ে বিপদে পড়লেন এই বিক্রেতা, আর বইয়ের গ্যারান্টি দিয়ে কি হলো এই বিক্রেতার? আসসালামু আলাইকুম। শুধু আপনাদের মাঝে যারা মুসলমান আছেন তাদের প্রতি রইল আমার সালাম, হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার, অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আমার এক বুক ভরা ভালোবাসা। হ্যাঁ জনাব, আমি আজকে এই ফুটপাতে দাঁড়িয়েছি বলে আপনারা ভাববেন না আমি গরিব ঘরের কোনো সন্তান। আমি আসলে বড় লোকের সন্তান, শুধুমাত্র ভাতের অভাবে এখানে দাঁড়িয়েছি। জনাব, ইংরেজিতে একটি কথা আছে, লাউ এন্ড কদু ওয়েট ফর নান। সব মানুষকে একই পাল্লায় মাপবেন না। আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন, লন্ডন, আমেরিকা, কানাডা, বিদেশের বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছেন, কিন্তু ইংরেজিতে কোনো কথা বলতে পারেন না, আমি জনাব গ্যারান্টি দিয়ে একটি বই নিয়ে এসেছি আপনাদের জন্য। জনাব, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা যদি আমার এই বইটি সাথে সাথে রাখেন, কাছে কাছে রাখেন, 30 দিনের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জনাব
আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। জনাব, আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করার জন্য ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন না, তাদের অনুরোধ করব আমার এই বইটি সাথে সাথে রাখবেন, কাছে কাছে রাখবেন। আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। এখানে এমন কোনো ভাই আছেন যিনি আমার কাছ থেকে আগে বইটি নিয়েছেন কিন্তু ইংলিশে একটিও কথা বলতে পারেন না? আমি তাদেরকে কথা দিচ্ছি, জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দিবেন, আমি তাদেরকে বইটির মূল্য সহ 100 টাকা জরিমানা দেবো। আছেন কোনো বন্ধু, আছেন কোনো ভাই, আছেন কোনো মহাজন, আছেন কোনো সুধীজন? হ ভাই, আমি আছি, আমি বই নিছি। আসেন, কাছে আসেন। আপনি কি আমার বইটি নিয়েছিলেন? জি ভাই, বইটা নিয়েছিলাম। আপনি কি আমার বইটির সাথে সাথে কাছে কাছে রেখেছিলেন? সব সময় কাছাকাছি রাখছিলাম ভাই। আপনি কি ইংলিশে অনর্গল কথা বলতে পারছেন না? ইংরেজিতে অনর্গল কথা বলা তো দূরের কথা, একটা কথাও আমি ইংরেজিতে বলতে পারতেছি না। আপনি কি বইটি পড়েছিলেন, মুখস্থ করেছিলেন? ভাই, আপনি তো বইটা পড়তেও বলেন নাই, মুখস্থ করতেও বলেন নাই। আপনি বলছেন বইটা সব সময় সাথে সাথে রাখতে। আমি চলতে ফিরতে, খাইতে, এমনকি ঘুমাইতে, বাথরুমে পর্যন্ত বইটার সাথে সাথে রাখছি। 30 দিন কেন, 300 বছরও বইটি কাছে কাছে রাখলে আপনি একটাও ইংরেজিতে কথা বলতে পারবেন না। কেননা আপনি বইটি পড়েন নাই, মুখস্থ করেন নাই। দূর মিয়া, পড়লে তো রোমান ভাষাও শেখা যায়। শিখলে বা পড়লে অনেক কিছু জানা যায়, আর মনকে প্রফুল্ল করতে হলে দরকার গান। আর এখন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী, বললে হালকা হয়ে যায়। এবার আসছেন হালকা রিপোর্ট নিয়ে আমাদের হালকা মিয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, হালকা মিয়ার হালকা খবরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে যেগুলোকে আমরা হালকা চোখে দেখি। আসলে এগুলো কিন্তু হালকা করে দেখার কোনোই কারণ নেই। এই যে যেমন দেখেন আমার পিছনে লেগে থাকা গাড়ির যানজট, এটাকে আমরা সবাই হালকা চোখে দেখি, কিন্তু হালকা করে দেখার কিন্তু কোনোই কারণ নেই। আমরা অনেকেই আছি যারা বাসার থেকে বের হই অফিসে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে হয়তো সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, সেখানে লেগে যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা, কখনো কখনো অর্ধবেলা পার হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা অফিসে ঢুকতে পারছি না। এর কারণ কি? কারণ কিন্তু অনেকগুলো আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নিয়ম না মেনে গাড়ি চালানো। আসলে নিয়ম মেনে গাড়ি চালালে কিন্তু এরকম যানজট লেগে থাকার কথা না। আমরা যারা ড্রাইভিং করি তারা নিয়ম কানুনের বালাই না মেনে চিপা চাপা যেদিক সেদিক দিয়ে গাড়ি ঢুকিয়ে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে লোকজন উঠানামা করি, যার ফলে যা ঘটার ঘটে যাচ্ছে। আমরা যারা পথচারী আমাদেরও আছে যথেষ্ট অসচেতনতা। নির্দিষ্ট জায়গা দিয়ে আমরা রাস্তা পারাপার না হয়ে আমরা যেখান সেখান দিয়ে রাস্তা পার হচ্ছি, ফলে ঘটছে দুর্ঘটনা। হয়তো আমাদের ওভারব্রিজ দিয়ে পার হওয়ার কথা কিংবা জেব্রা ক্রসিং দিয়ে আমাদের পার হওয়ার কথা, সেখানে কিন্তু আমরা পার হচ্ছি না, যার ফলে ঘটনা যা ঘটার তা ঘটছে। এছাড়াও আছে অদক্ষ চালক, হেল্পার থেকে সরাসরি গাড়ি ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে, ফলে ঘটছে দুর্ঘটনা এবং সৃষ্টি হচ্ছে যানজটের। এই সমস্ত কিছু থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদেরকে নিয়ম কানুন মানতে হবে। নিয়ম কানুন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। নিয়ম কানুন মানলে বাঁচবে মানুষ, বাঁচবে সময়। হালকা মিয়া, হালকা টিভি, ফুট ওভার ব্রিজের উপর থেকে। ধন্যবাদ। বর্তমান আধুনিক যুগ, এই আধুনিকতা থেকে কেউ পিছিয়ে নেই। এই রাইটারও আধুনিকতার বাইরে নয়। চলুন দেখি এই রাইটার কি আধুনিকতা দেখাচ্ছে। বলেন ভাই, আপনার কি চাই? ভাই, আমি একজন ডিরেক্টর, আমি 5টা সিঙ্গেল নাটক বানাবো। এই 5টা সিঙ্গেল নাটকের জন্য 5টা গল্পের আমার দরকার। কি ধরনের নাটক চান আপনি? একটা হাসি নাটক থাকবে, আরেকটা কান্না নাটক থাকবে। যে নাটকটা মানুষ দেখবে, চোখ দিয়ে পানি পড়বে আর টিস্যু নেবে, এই টিস্যুতে চোখ মুছবে আর দেখবে, দেখবে আর মুছবে, এভাবে করতে করতে 2-3টা টিস্যুর বক্স শেষ হয়ে যায়। আরেকটা থাকবে ফিল্মের মধ্যে রোমান্স থাকবে, ফাইট থাকবে, অ্যাকশন থাকবে, আর 2টো মেগা সিরিয়াল দেবেন। ঠিক আছে? ঠিক আছে, প্রত্যেক নাটকের জন্য 2000 করে টাকা দেন, কাল এসে স্ক্রিপ্ট নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে পাচ্ছি তো? অবশ্যই। আচ্ছা, এনে অ্যাডভান্স আপনি। হ্যাঁ, কালকে আমি কিন্তু এসে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। এই নেক্সট। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যা বলার তাড়াতাড়ি বলেন, একদম সময় নাই। ভাই, আমি একজন ইউটিউব চ্যানেলের মালিক। আমার ভালো 5টা গান লাগবে, ভালো কথা, ভালো সুর, যাতে হিট হয়। আমি খারাপ কাউরে কিছু দেই না। ভালো সিঙ্গার লাগবে না? হ্যাঁ, সিঙ্গার হলে তো ভালোই হয়। শোনেন, প্রত্যেক গানের জন্য 2000 করে টাকা দিয়ে যান, কাল এসে শিল্পী সহ গান নিয়ে যাবেন। ভাই, শিল্পীর সাথে একটা ছবি তোলা যাবে না? না, তোলা যাবে না, কারণ এআই দিয়ে গান হবে তো। আমার সাথে হলে চলবে? দূর, আপনার সাথে ছবি তুলে কি করব? টাকা দিয়ে যান আর কেটে পড়ে। এই নেক্সট। ভাতিজা, হ্যাঁ, আর নেক্সট ডাকিস না।
তোর সাথে আমার কথা আছে। চাচা এখন হচ্ছে বিজনেস হওয়া, এখন হচ্ছে টাকা পয়সা ইনকামের সময়, কথা তো পরে বললেও চলবে। না, আমি এখনই কথা বলবো। ঠিক আছে বলেন। আচ্ছা, তুই যে সবার কাছ থেকে নাটক লেখার অর্ডার নিচ্ছিস, কালই ডেলিভারি দিবি বলছিস, এটা কি ধরনের বাটপারি? চাচা এর মধ্যে বাটপারি দেখলেন কোথায়? আমি তো কালকেই সবাইকে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা, সেটা কি করে সম্ভব? কোনো নাটক লিখতে তো 1 সপ্তাহ সময় লেগে যায়, কোনোটা আবার 1 মাস 1 বছরও লাগে। আর তুই যে 5টা সিঙ্গেল নাটক, 1টা সিরিয়াল আর 1টা মেগা সিরিয়াল, 5টা মিউজিক ভিডিও, শিল্পী সহ কালই ডেলিভারি দিবি, এটা কি করে সম্ভব? চাচা আমরা আধুনিক যুগে বাস করছি, এআইকে বলবো এআই সব লিখে দেবে, আমি শুধু রাইটারের জায়গায় আমার নিজের নামটা লিখে দেবো। তার মানে তুই কিছুই লিখবি না? চাচা এআই এত সুন্দর করে লিখে দেয় যে মানুষের লেখার প্রয়োজনই পড়ে না। আরে এমন করে এআই দিয়ে লিখলে তো মানুষের প্রতিভা বিকাশ হবে না। দরকার নাই তো, মানুষ এখন কম খরচে কম সময়ে সব কিছু চায়। আর গানের শিল্পী সহ গান করে দিবি, এতগুলো কিভাবে সম্ভব? একই সিস্টেমে চাচা, এআইকে বললে কথা সুর শিল্পী সহ গান করে দিয়ে দেবে। বলিস কি? এতে করে তো লেখক, শিল্পী, মিউজিক ডাইরেক্টর সবাই বেকার হয়ে যাবে। গেলে যাবে, আমার কি, আমার তো ইনকাম হচ্ছে। ওরা একটা নাটকে অনেক টাকা নেয়, আর আমি কম সময়ে কম টাকায় কম খরচে ভালো নাটক দেই। তোর মতো কিছু মানুষের জন্য আমাদের শিল্প সাহিত্য তলানিতে থেকেছে। আরে বেটা, নিজের ভালো দেখলি দেশের ভালো দেখবি না? তোর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাববি না? এমন চললে তো দেশে শিল্পী তৈরি হবে না। আর একটা রুনা লালা, আর একটা ইন্দ্র কিশোর, আর একটা সুবীর নন্দী আমরা পাবো না। সাহিত্যাঙ্গনে আর একটা নজরুল, আর একটা রবীন্দ্রনাথ পাবো না। সবার মস্তিষ্ক অলস হয়ে যাবে, বাদ দেই সব। কিন্তু চাচা ওই সব ডিরেক্টরদের আমি কি বলবো যাদের টাকা নিয়েছি? আরে এরা তো কোনো ডিরেক্টরের পর্যায়ে পড়ে না, যারা এআই দিয়ে নাটক সিনেমা লেখায়। ঠিক বলেছেন চাচা, আমি এভাবে ভাবিনি। আজ থেকে এআই রাইটারের খাতা থেকে আমার নাম কাটা। এআই দিয়ে আমি আর কখনো শিল্প সাহিত্য চর্চা করব না। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমি এখন থেকে অর্গানিক সাহিত্য চর্চা করব। আজ থেকে এআই রাইটারের এই অফিস বন্ধ। বাহ! টকশোর জনপ্রিয়তা সবসময়। আমাদের অনুষ্ঠানের একটি টকশো আছে যার নাম হলো হ্যালো ঘুমাই পড়ছুনি। আজকে চলুন দেখি এই টকশোর বিষয়বস্তুটা কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু করতাম যাইতেছি বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানটা কিন্তু দর্শকের সরাসরি টেলিফোনে অংশগ্রহণমূলক অনুষ্ঠান। যে অনুষ্ঠানের নাম শোনার পরে আপনার একটা হুড়াহুড়ি ফাড়াফাড়ি শুরু করে দিবেন। যে অনুষ্ঠান প্রচারের আগেই হিট, অনুষ্ঠানের নাম হ্যালো ঘুমায় পড়ছুনি। আর আজগো আমরা এই অনুষ্ঠানের মূল আলোচনার যে বিষয়, এটা একটা সামাজিক প্রশ্ন, মানুষের হৃদয়ের প্রশ্ন, সমসাময়িক প্রশ্ন। সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হইতেছে মরিচ কেড়ে জাল লাগে। আর এই বিষয়ে আপনারা বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার লাগিয়া আমরা স্টুডিওর মধ্যে যিনি উপস্থিত আছেন, তিনি অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের খুব প্রিয়, আলোচিত, সমালোচিত এবং অর্থনমিত। উনি ইংলিশে যদিও অনেস্ট, বাংলায় সৎ, এবং উনি অনেক কিছু জানেন। তার নাম হচ্ছে সবজান্তা শমশের। আমার নাম তো শমশের না। আরে ওসব থাকছে, আপনার নাম শমশের না তো কি তো হয়েছে? সব জানতার লগে শমশের বিষয়টা যায়, এটা শোনার লগে লগে আপনি কি ওই মিয়া, আপনি হিট করার লেগে আমার বাপের 4টা খাসি 10টা গরুর কাচ্চি বিরিয়ানি মাইন্সারে খাওয়ায়া আমার নাম রাখছে, আপনি হেটা পাল্টাই দিবেন? হ্যাঁ মিয়া, চুপ থাকেন, আপনি কথা বেশি কই। এটা হইতেছে আমার অনুষ্ঠান, আমি এনের উপস্থাপক, আপনি অতিথি। অতিথির মতো বয়ে থাকবেন। আমি এনে উপস্থাপক হিসেবে যত খুশি তত কথা কইয়াম, যেটা মন চায় হেতা কইয়াম। আপনি কাজ চুপ করে বয়ে থাকুন। প্রিয় দর্শক ভাই, এটা তো আপনি আমার বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলেন। আপনি তো আসলেই বেশি কথা কইন। অত কথা কইলে তো আপনার মাইক রাউন্ড যেত না, মাইক বন্ধ করে দিলাম। দর্শক মন্ডলী, আপনার যদি মরিচ কেড়ে জাল লাগে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমার অতিথির কাছে, তাহলে আমার যে স্ক্রিনে দেখানি নাম্বারটা আছে, এই নাম্বারটার মধ্যে ফোন হরাই। নাম্বারটা হেরার সুবিধার্থে কই দিতেছি 0112-40-999। এই নাম্বারে আপনারা ফোন হরান। কোনো কারণে যদি, এটা কিন্তু বিশেষ দ্রষ্টব্য, যদি আপনার মোবাইলের টেহা না থাকে কিন্তু হৃদয়ে প্রশ্ন আছে, তাহলে মোবাইলতে একটা কল পারবেন, মিস কল আইব, মিস কলটা দেখি এন্ট্রে কল ব্যাক করলাম। আপনার মনের প্রশ্নটা গড়গড় করে বেরিয়ে দিবেন। আমরা যে অতিথি আছে এই একটা ডেডের হয়ে উত্তর দেব। মিস্টার সবজান্তা শমশের, আপনার কাছে আমরা পয়লা প্রশ্ন যেটা। ভাই, আপনার প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার আগে গলাটা শুকায় কাট হয়ে গেছে, একটু যদি চা খেলে পারতেন। জি শিওর শিওর, চাকান। বাড়িতে খালি চায়ের কাপ আছে আর ওর সাদা পানি আছে।
প্রিয় অতিথি, এটা তো দর্শকদের সরাসরি অংশগ্রহণমূলক অনুষ্ঠান। এইখানে সাদা পানি আছে না কি আছে এটা আপনার কি না কইলে ওই তো নেকেরেই আপনি যেটা কাটাই নিতে পারতেন, কইতে পারতেন যে চা দিছে কিন্তু চাটা ঠান্ডা হয়ে পানি লাগে। আপনি তো অনুষ্ঠানের শুরুতে আমার কইবার পারতেন আপনার প্রযোজকের বাজেট কম, আপনি চায়ের বদলে পানি দিবেন, তাইলে তো আমি এটা বুঝবার পারতাম। মিস্টার সবজনতা শমশের, আপনি ব্যাগটা জানুন এটা জানুন না, দুইটাই তরল পদার্থ, একটা চা একটা পানি। অন যেহেতু গলা ভিজানি যখন আপনি এটাই খাওয়ান খাওয়ান খাওয়ান। ভাই এই ঠান্ডা পানি খেলে তো গলাটা বয়ে যাবো গা। কত কথা কই না যাচ্ছে আপনি মিস্টার সবজনতা শমশের, আপনার দয়া হয়ে কইতেছি বাসাত গেছে আটা খাই দিয়ে ওহন আপনি আমরা যে বিষয়বস্তু আছে মরিচ কেড়ে জাল লাগে সেটার উপরে একটু আলোকপাত করুন। এই রে এটা আপনার দামি কথা কইছেন, এখানে 100 কথার এক কথা। এই জাতীয় কিন্তু জানবার চায় মরিচ কেলায় জাল লাগে, এটাই তো কইছেন নাকি? আচ্ছা এটা কি শুকনা মরিচ নাকি কাঁচা মরিচ নাকি বম্বে মরিচ নাকি উগান্ডার মরিচ, সেটা তো কইলেন। আপনি আসলে একটু কথা বেশি এই যে মিস কল আইছে। দেখেন আমি কত জনপ্রিয়। না না আমরা অনুষ্ঠান জনপ্রিয় কারো হয় ওখানে ব্যাক করতেছি। আই হচ্ছে মিস কল, লাউড স্পিকার দিতেছি। হ্যালো, আপনি কেলা কইতেছুন কইতে কইতেছুন কহন? ভাই আমি মুখ থেকে বলতে আসি, আপনাকে অতিথির সাথে কথা কইতে চাই। অতিথি শুনতাম পারতেছে কহন? ওগো বাবুর বাবা, তোমারে অনেক সুন্দর লাগতেছে। আমি আর বাবু তোমারে টিভিতে দেখতে আসি। আরে খুদার গজব সুন্দর তো লাগবই, মেকআপ লিখছি না। ওই ভাই তো তোমারে কথা কইতেই নাই না। দেখছেন দেখছেন জনগণ কি কইবার লাগছে, আপনি আমার কথা কইবার দেন না। তা আপনি এনে জনগণ না ফেলেন কোন হলো কথাই তো বোঝা যাইল আপনার বউ। মজালা কি কইতেছেন আপনি? আমার বৌদিকে কি জনগণ না? ওগো তুমি কি খাইছুনি? এই যে লাইনটা গেছে কাটটা। আচ্ছা এটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আচ্ছা দর্শক, আমরা এখন আবার অতিথির কাছে যাইতেছি গা। আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে মরিচ কেড়ে জাল লাগে সেই ব্যাপারে আলাপ করবেন। মানে কহেন যে মরিচ কেড়ে এই যে এটা কলাই করতে করবেন, এটা রিসিভ করি। হ্যালো, আপনি কেলা কইতেছেন কইতে কইতেছেন নাম পরিচয় দিয়া অতিথির লগে কথা কহেন। ভাই আমি দোকানদার মজিদ, আপনার অতিথির বাসার পাশের দোকানদার। উনি আমার থেকে 7 মাস বাকি গেছে, এখন তার টিকিটও খুঁজে পাই না, তার ফোনও বন্ধ করে রাখছে। বাসায় গেছিলাম, বাসাও পাল্টাই ফেলাইছে। এখন তার লাইভে পাইছি, ওনারে কোন আমার টাকাটা কবে দিব, তা না হইলে ওনারে বসায় রাখেন, আমি আপনাকে চ্যানেলে নিচে আইতাছি। এটা কি দোহানের বাহির তাকদাদনের অনুষ্ঠান? এটা হচ্ছে একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা কওয়ার অনুষ্ঠান। মরিচ কেড়ে জাল লাগে সেই বিষয়ে আপনার প্রশ্ন থাকলে আপনি কইতে পারতেন। আপনার দোহানের যে হোক না মরিচ আছে জাল কমেছে কিনা সেটা লইয়া আলাপ করতে পারতেন। রাখুন ফোন। আমি এখন যাই, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে। আপনি এখন কোন যাবেন? আমরা লাইভ তো শেষ হচ্ছে না। ওরে ভাই আপনার লাইভ শেষ করতে গিয়ে আমার লাইভটা তো শেষ করতে পারব না। আমার আসলে ভুলই হয়েছে আপনার এই অনুষ্ঠানে আউন। আমি যদি আর কিছুক্ষণ আপনার এনে থাকি, সব পাওনাদাররা ইয়া আপনার টেলিভিশন স্টেশনের নিচে জড়ো হইব, এরপরে আমার সাইজ করব। আমি এখন যাই ভাই। আপনি অত বাকি খান কি? এ ভাই টাকা নাই দিকেই তো বাকি খাই, টাকা থাকলে তো আর বাকি খাইতাম না। আর আমি তো আপনার তো বাকি খাই না, যাতে বাকি খাই হ্যাঁ বুঝবো। জায়গা কথা নাই বার্তা নাই জায়গা কয়ে গেছে গা। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাস্তবতা তো আপনারা দেখবারই পারছেন। আমি একজন অতিথিরে লইয়া বসলাম, হেলা উত্তর দিব কি লইয়া মরিচ কেড়ে জাল লাগে। হেলা তার বাহির তাকদার ছুটে এনতে বাগছে। লাইভে মানুষ কই মরিচ কেড়ে জাল লাগে জিগাইবো, হেলার বাহির তাকদা দিতেছে কোন দিয়ে অনুষ্ঠানটা একটা বেড়া ছাড়া লাগিয়ে গেছে না। তারপরেও এই অনুষ্ঠানতে কিন্তু একটা মজার বিষয় আপনারা শিখছেন। কি বিষয় শিখলেন? যে বাহি অত পেটটা বইরা খাই নিয়ে যায়, পেটটা খিদে লাগলে আমাহা বাহি খাইবেন, পরে বাহি দেহা দিতেন না। এরকম লাইভে আইলে কিন্তু আপনারা তাকদা দিব। আজকের মতো অনুষ্ঠান এনে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোনো অনুষ্ঠান লইয়া আবার দেখা হইব আপনাদের এই সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের নাম হচ্ছে হ্যালো ঘুমায় পড়ছেননি। বন্ধু শব্দটি অনেক মধুর, বন্ধু থাকলে আর কিছুই দরকার নেই। আর এই বন্ধু নিয়ে এখন একটি গান শুনবো। গানটি গেয়েছেন নক্ষত্র ব্যান্ড। বন্ধুরে এই মনের কথা কি করে বোঝাই, বন্ধুরে এই মনের জ্বালা কি করে মেটাই। তোর লাইগা এই মনটা আমার পুরে হতে চাই, তোর লাইগা এই মনটা আমার পুরে হতে চাই। বন্ধুরে এই মনের কথা কি করে বোঝাই, বন্ধুরে এই মনের জ্বালা কি করে মেটাই। তোর লাইগা এই মনটা আমার পুরে হতে চাই,
লাইগা এই মনটা আমার পুরে হলো চাই চোখের জলে ভাসি আমি কাটায় আমার চোখে আমি এখন ঘুমন্ত শহর কেউ শোনে না কেউ দেখে না আমার চোখের জল কষ্টগুলো রাখবো কোথায় বন্ধুরে তুই বল ভালোবাসার এত জানা আগে বুঝি না নিদ্রাহীন জীবন আমার কি করে কাটায় তোর লাইগা এই মনটা আমার পুরে হলো চাই তোর লাইগা এই মনটা আমার পুরে হলো চাই এই জীবনে পাবো কিনা সে তো জানি না খুঁজে যাব বন্ধু আমি তোরই ঠিকানা দেখা দিবি বন্ধু আমায় একবার শুধু বল রাখবো আমি তোরই জন্য একটু চোখের জল ভালোবাসার এত জ্বালা আগে বুঝি নাই নিদ্রাহীন জীবন আমার কি করে কাটায় তোর লাইগা এই মনটা আমার পুরে হলো চাই তোর লাইগা এই মনটা আমার পুরে হলো চাই বন্ধুরে এই মনের কথা কি করে বোঝাই বন্ধুরে এই মনের জ্বালা কি করে মেটাই তোর লাইগা এই মনটা আমার পুরে হলো চাই 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 বর্তমান ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রথম পর্ব প্রচারের পর প্রবাস থেকে আমাদের অনেক প্রবাসী বন্ধু আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা বলেছেন প্রবাসীদের নিয়ে একটি পর্ব রাখতে, তাই আমরা প্রবাসীদের নিয়ে একটি পর্ব রেখেছি, কারণ প্রবাসীরা আমাদের প্রাণ। এখন দেখবেন ইতালির ভ্যাটিকান সিটির উপরে একটি বিশেষ প্রতিবেদন, আর এই প্রতিবেদনটি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শিমুল রহমান। ইতালির রোম শহরের ভেতরে ছোট একটি দেশ ভ্যাটিকান সিটি। নামের সঙ্গে সিটি থাকলেও এটি বিশ্বের একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর এটি। বিশ্বের প্রায় 120 কোটি অনুসারীর কাছে ভ্যাটিকান সিটি একটি আধ্যাত্মিক কেন্দ্র, যার দরুন বিভিন্ন দেশ থেকে ধর্মযাজক ও দর্শনার্থীরা ঘুরতে আসেন। ইতালির তাইবার নদীর পশ্চিম তীরে অবস্থিত ভ্যাটিকান একসময় ছিল জলাভূমি। আজ এটি ভ্যাটিকানাস নামে পরিচিত। অঞ্চলটি রোমান সাম্রাজ্যের শুরুর দিকের বছরগুলোতে প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়। সেখানে বিলাসবহুল স্থাপনা গড়ে ওঠে। ক্ষুদ্র এ দেশটির প্রায় 4-5টাই পাথরে দেয়ালে ঘেরা। প্রাচীর সীমানার ভেতর সেন্ট পিটার্স ব্যাসিলিকা নামের বিশাল এক গির্জা, ভ্যাটিকান প্যালেস এবং আরও কিছু ভবন। ভ্যাটিকান প্যালেসের ভেতরে পোপের ভবন, জাদুঘর, একটি গ্রন্থাগার এবং সিস্টিন চ্যাপেল ভবনের অবস্থান। রোমান ক্যাথলিক গির্জার ধর্মগুরুদের আবাসভূমি এটি। ভ্যাটিকান সিটি থেকে ধর্মযাজকীয় শাসন ব্যবস্থা পরিচালনা করেন পোপ। বিভিন্ন দেশ থেকে আসা ধর্মযাজক ও সন্ন্যাসীরাই মূলত এখানকার বাসিন্দা। এখানে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবনের অবস্থান। পোপ সহ গির্জা সরকারের শত শত সদস্য ভ্যাটিকান সিটিতে থাকেন এবং কাজ করেন। পোপের সুরক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনী সুইস গার্ডের বেশ কিছু সদস্য তাদের পরিবার নিয়ে সেখানে থাকেন। ভ্যাটিকান সিটিতে প্রায় 3000 মানুষ কাজ করেন।
এ কর্মীদের বেশিরভাগই রোমে থাকেন। বেশিরভাগ মানুষ ইতালীয় ভাষায় কথা বলেন। ক্যাথলিক ধর্মপ্রধান দেশ হবার দরুন সারা বিশ্বের দর্শনার্থীরা আসেন এখানে। আর দর্শনার্থীদের কেন্দ্র করে ভ্যাটিকান সিটির সীমানায় ঘিরে গড়ে উঠেছে নানানমুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান। বর্তমানে এ সকল ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন পরিচালিত হয়। বাংলাদেশিরা ব্যবসায়িক সফলতার পাশাপাশি দেশের রেমিটেন্স বৃদ্ধিতেও অগ্রণী ভূমিকা রাখছেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। ভ্যাটিকান সিটির এলাকায় অতীতে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা কম ছিল, বর্তমানে অনেক বেশি এবং এখান থেকে অনেক রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে এবং আমাদের দেশের অর্থনীতি শাখা অনেকটা সচল হচ্ছে এসব প্রবাসী বাংলাদেশিদের, এবং ফিউচারে আরো অনেক বাংলাদেশি যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আশা করি আরো অনেক ভালো ব্যবসা করবে। আমরা এখানে ভ্যাটিকানের এই সাথে থাকাতে আমাদের সকল বাংলাদেশিরা অনেক উপকৃত হইতেছে। আর আগে খুব অল্প সীমিত ব্যবসা ছিল, এখন বর্তমানে 90%ই আমাদের বাংলা কমিউনিটির ব্যবসা বাণিজ্য। এতে করে আমরা ইতালিতে এই আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারতেছি এবং ইতালি সরকারের কাছেও আমাদের বাংলাদেশকে এই আমাদের অনেক একটি সুনাম বয়ে আনছে। ভ্যাটিকান জাদুকর যা দেখতে আসে সেই পারপাসে এই রোডটা, বিশেষ করে ভ্যাটিকানের এই রোডটাতে ব্যবসা আলহামদুলিল্লাহ সবসময় ভালো। বিশেষ করে সামার সিজনে যা উপচে পড়া ভিড় পড়ে এই হচ্ছে বিষয়, কারণ ব্যবসা বাণিজ্য মোটামুটি দিক দিয়ে বলা যায় 12 মাসই ব্যবসা হয়, বাট সামার সেশনটাতে বেশি হয়, কয়েক গুণ বেশি বেড়ে যায় আর কি। এই হিসাবে আলহামদুলিল্লাহ বলতে পারি যে ব্যবসা বাণিজ্য খুবই ভালো। পাশাপাশি আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে আমরা বাঙালি যারা, একটা সময় এদিকে বাঙালি বলতে ছিলই না, লাস্ট 5 ইয়ার্স আমাদের বাংলাদেশের এদিকে ভালোভাবে অগ্রসর হচ্ছে এবং মোস্ট অফ দ্য সুভিনিয়র বিজনেস এখন আমাদের বাংলাদেশিদের দখলেও বলা যায় এবং বাংলাদেশিরা এই জায়গায় আসতেছে এবং খুব সুনামের সহিত সততার সহিত ব্যবসা করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গার রোমান ক্যাথলিকরা তাদের স্থানীয় গির্জাগুলোতে অনুদান দেন, সেখান থেকে কিছু অর্থ পায় ভ্যাটিকান সিটি। বই, স্ট্যাম্প, কয়েন এবং সুভিনিরও বিক্রি করে ভ্যাটিকান। জাদুঘর পরিদর্শনে আসা পর্যটকদের মাধ্যমেও আয় করে থাকে ভ্যাটিকান। ভ্যাটিকান সিটির অর্থনীতি অন্য দেশের অর্থনীতি থেকে আলাদা। ভ্যাটিকান সিটি প্রায় 109 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এছাড়াও আরও বিভিন্ন দূরবর্তী এলাকায় ভ্যাটিকানের মালিকানাধীন আরও 160 একর জায়গা আছে। ভ্যাটিকান সিটির নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা, টেলিফোন ব্যবস্থা, ডাকঘর, ফার্মেসি, সংবাদপত্র, রেডিও এবং টিভি স্টেশন আছে। এতে প্রবেশের জন্য কোনো ভিসা বা টিকিটের প্রয়োজন হয় না। তবে দর্শনীয় স্থানগুলোতে নাম মূল্যে টিকিট কেটে প্রবেশ করেন দর্শনার্থী। টাকা আমাদের সবার দরকার, আর এই টাকা কামাতে হবে বৈধ পথে। এখন দেখব টাকারই একটি গান। টাকা 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 ছড়া সবই ফাঁকা, টাকা 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 ছড়া সবই ফাঁকা। টাকাই করে শান্তি নষ্ট, টাকা দেয় মনেতে কষ্ট। টাকা 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 ছড়া সবই ফাঁকা, টাকা 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 ছড়া সবই ফাঁকা। কিছু নয় রে, it's all about money রে, টাকা ছাড়া কিছু নয় রে, it's all about money রে, টাকা ছাড়া কিছু নয় রে। টাকা থাকলে সম্মান বাড়ে, বড় মানুষ আপন হয় রে, টাকা ছাড়া সম্মান নাই রে, আপন মানুষ দূরে যায় রে। টাকা থাকলে সম্মান বাড়ে, বড় মানুষ আপন হয় রে, টাকা ছাড়া সম্মান নাই রে, আপন মানুষ দূরে যায় রে। টাকা 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 ছাড়া সবই ফাঁকা, টাকা 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 ছাড়া সবই ফাঁকা। টাকাই করে শান্তি নষ্ট, টাকা দেয় মনেতে কষ্ট। টাকা 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 ছাড়া সবই ফাঁকা, টাকা 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 ছাড়া সবই ফাঁকা।
সবাই মিলে বলি টাকা মোরা সবাই চাই রে, টাকা এমন শক্তি ভাই রে, বিকল্প কিছু নাই রে, তাই তো সবাই মিলে বলি টাকা মোরা সবাই চাই রে। টাকা 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 ছড়া সবই ফাঁকা, টাকা 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 ছড়া সবই ফাঁকা, টাকাই করে শান্তি নষ্ট, টাকা দেয় মনেতে কষ্ট, টাকা 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 ছড়া সবই ফাঁকা, টাকা 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 ছড়া সবই ফাঁকা। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অসহায় মানুষের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সমাজের ডানে বাঁয়ে পলে পলে পায়ে পায়ে নানা দোষ ত্রুটি বিচ্যুতি, হালকা হাসির রসে বিনোদনে ভেসে ভেসে তুলে ধরে অসঙ্গতি, সাফ কথা সাফ সাফ বলে চলে নেই পিছুটা।